প্রাচীনকাল থেকে বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। 2025 সালেও বাংলাদেশের বেশিরভাগ মানুষ কৃষি নির্ভর, কিন্তু তারপরেও আমাদের সংবাদপত্রগুলোতে আমরা কৃষি নিউজকে কখনোই প্রথম পেজে আমরা খুঁজে পাই না। আমরা খুঁজে পাই সেগুলোকে ভেতরের পেজে, শেষের পেজে, অথবা প্রথম পেজে খুবই ছোট করে। তো সেই ছোট নিউজগুলো, যেগুলো আসলেই ছোট নয়, সেই নিউজগুলোকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমার নতুন আয়োজন পাক্ষিক কৃষি সংবাদ। আপনাদের স্বাগতম জানাচ্ছি লোকস্ট ফার্মিং বিডি চ্যানেল থেকে। প্রথমে আমি পুরনো একটি নিউজে চলে যেতে চাই, যেটি 23 মার্চ প্রকাশ পেয়েছিল বিএসএস নিউজে। সেটা হলো যে, সেটা হেডিংটা যদি এমন: বিনা মাইনের শ্রমিক মৌমাছি, বাগান মালিক ও মৌচাষীদের শত কোটি টাকা আয়। ভিউয়ার্স, এটা আসলে আজকের যুগে এটা নতুন কিছু নয়। মৌমাছি আমরা এখন বর্তমানে অনেকেই জানি, মৌমাছির মাধ্যমে কিন্তু আমাদের ফল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফসলের পরাগায়ন হয়ে থাকে, এবং মৌমাছি সহ আরো অন্যান্য বেশ কিছু পরাগায়নকারী পোকা কিন্তু এই ক্ষেত্রে সহায়তা করে। তো মৌমাছি, আপনার বাগানে যদি মৌমাছি প্রচুর পরিমাণে থাকে, আনাগোনা বেশি থাকে, আপনি ফলনও বেশি পাবেন। তো সেই কাজটাই করে যাচ্ছে এই শ্রমিক মৌমাছিগুলা, তাহলে পুরোপুরি বিনা বেতনে। এবং পাশাপাশি দিনাজপুর বাংলাদেশের হলো সবচেয়ে বেশি লিচুর উৎপাদন হয়ে থাকে। তো সেই লিচুর সময়টাতে, মানে ফেব্রুয়ারি মাসে কিন্তু লিচুতে ফুল আসা শুরু হয়, মুকুল আসা শুরু হয়। তারপর থেকেই যে মৌচাষী বা মৌয়াল যারা আছে, তারা কিন্তু সেখানে চলে যান সংগ্রহের জন্য, মধু সংগ্রহের জন্য। তো সেখানে এই মধু সংগ্রহকারীরা লিচুর বাগানে যান, লিচুর বাগানে গিয়ে মধু সংগ্রহ করে থাকেন, এবং পাশাপাশি লিচু বাগানে যারা, তারাও কিন্তু আগ্রহের সাথে তাদেরকে ডেকে থাকেন যে আপনারা আসেন, এসে আমাদের এখানে সংগ্রহ করে থাকেন। তো সেই নিউজটা এখানে দেওয়া হয়েছিল যে প্রচুর পরিমাণে মৌ চাষী এখন দিনাজপুর থেকে গিয়ে মধু সংগ্রহে ব্যস্ত আছেন। যেটা এখানে বলা হচ্ছিল যে দিনাজপুর সদরে কিন্তু শত শত মৌ চাষী গিয়েছেন, তাদের সাথে গিয়েছেন 3000-এর বেশি শ্রমিক সেখানে কাজ করার জন্য। এই নিউজটা আমি কেন বললাম, তারপরেই আমি চলে আসি যে নিউজটা, সেটা হলো প্রথম আলোতে ছাপা হয়েছিল 6ই এপ্রিল। সেই নিউজ ছিল দিনাজপুরে লিচু বাগানে পড়ে আছে হাজার হাজার মৃত মৌমাছি। তো এটা খুবই দুঃখজনক, সংবাদটা পড়তে গিয়ে আমার খুবই দুঃখ হয়েছে। সেটা হলো, যদি আমি সংক্ষেপে বলে যাই, যে সেই মৌ চাষি বা মৌয়াল যারা এই লিচু বাগানে গিয়ে থাকেন, তেমনি একজন ছিলেন আরজু আলম, যিনি 2010 সাল থেকে এই মৌ চাষের সাথে যুক্ত আছেন। বর্তমানে তিনি 200টিরও বেশি বক্স নিয়ে কাজ করে যাচ্ছেন। তো তিনি লিচু সংগ্রহের জন্য দিনাজপুরে গিয়েছিলেন। দিনাজপুরে মধু সংগ্রহের জন্য উনি প্রস্তুত ছিলেন। তো সেই সময়ে সেখানকার যে লিচু বাগানে তিনি যেটা করেছিলেন, তিনি ওনার লিচু বাগানে কীটনাশক স্প্রে করেছিলেন, যার কারণে এই আরজু আলমের হাজার হাজার মৌমাছি মারা পড়ে গিয়েছে, এবং একদম স্তূপ আকারে মারা পড়ে গিয়েছে। তো যার কারণে উনার মূল লক্ষ্যমাত্রা ছিল 20 থেকে 22 টন উনি মধু সংগ্রহ করার, কিন্তু সেটা তিনি করতেই পারেননি। তিনি 2-2.5 টনের মতো মধু সংগ্রহ করেছেন, যাতে উনার প্রায় লস হয়েছে 60 লক্ষ টাকার মতো, আহ, যিনি এবং তার সাথে শ্রমিকরা ঈদও পর্যন্ত করেছেন সেই বাগানে। তো এটা আসলে খুবই দুঃখজনক, এবং কৃষি কর্মকর্তা যারা, তারাও সেখানে দুঃখ প্রকাশ করেছেন, আমরা সংবাদে যেটা দেখতে পাই। তো আসলে দুঃখ প্রকাশ করলেও কিন্তু একটি মানুষের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে গেছে, শুধুমাত্র সমন্বয়হীনতার জন্য। সমন্বয়হীনতাটা হলো লিচু বাগানি এবং এই মোয়ালের মাধ্যমে। লিচু বাগানি যেটা করেছেন, যে তিনি হলো কয়েকদিন পরেই যেই কীটনাশকটা দিতে পারতেন, সেটা তিনি পরে না দিয়ে সেটা আগে দিয়ে ফেলেছেন, যার কারণে তখন বাগানে মৌমাছিগুলা ছিল, এবং সেই মৌমাছিগুলা সেই কীটনাশকে কিন্তু মারা পড়ে যায়। এবং এতে কিন্তু শুধুমাত্র, যে আমি বলবো শুধুমাত্র যে এই মৌ চাষিটাই ক্ষতিগ্রস্ত হয়েছেন তা কিন্তু নয়, বরং যে লিচু বাগানি উনিও কিন্তু প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত হবেন। কারণ হলো, যেহেতু তার পরাগণকারী মৌমাছিগুলা মারা গিয়েছে, তার মানে তার পরাগণ ঠিকভাবে হয়নি, অবশ্যই ওনার ফলন কমে যাবে অন্যান্য বাগানের তুলনায়। তো আমি আহ লিচু চাষি যারা আছেন, লিচু বাগানে যারা আছেন, বা পাশাপাশি অন্যান্য যারা আছেন, যারা হলো এই কীটনাশক স্প্রে করে থাকেন, আমি বলবো আপনাদেরকে কীটনাশক স্প্রে করার সময় আপনারা একটু খেয়াল রাখবেন, যাতে আমাদের যে উপকারী পোকাগুলো সেগুলো যাতে মারা না পড়ে, সেটা কিন্তু আপনাদের ক্ষতি। পাশাপাশি আপনার বাগানে যদি মৌয়াল বা মৌচাষি থেকে থাকেন, তাদের সাথে অবশ্যই আপনারা একটু পরামর্শ করে করবেন, তো যাতে উভয় পক্ষই লাভবান হতে পারেন। ভিউয়ার্স, চলে আসলাম পরের নিউজে। পরের নিউজটা হলো বিএসএস নিউজে ছাপা হয়েছিল 5ই এপ্রিল। এখানে বলা হচ্ছে, রাজশাহীতে ভার্মি কম্পোস্ট বহু কৃষক আত্মনির্ভরশীল করেছে। তো নিউজটা যদি সংক্ষেপ বলি আমি, রাজশাহী অঞ্চল, বিশেষ করে বরেন্দ্র অঞ্চলে অনেক মানুষই এই ভার্মি কম্পোস্ট উৎপাদনের সাথে জড়িত হয়েছেন, এবং করে তারা তাদের জীবনযাত্রার মান উন্নত করছেন। এবং অনেকে যেটা করছেন, যে এটা উৎপাদন করছেন, পাশাপাশি সেটা নিজেরাও বিক্রি করছেন। এবং পাশাপাশি একজনের কথা এখানে বলা হচ্ছে, মোহনপুর উপজেলার সিংহমারা
গ্রামের 35 বছর বয়সী জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী সাহার বানু, ওনারা নিজেরা ভার্মি কম্পোস্ট ঘরের মধ্যেই ওনারা একটি কারখানা স্থাপন করেছেন। পাশাপাশি ওনারা কিন্তু অন্যান্য মানুষদেরকেও প্রশিক্ষণ দিচ্ছেন। তো এটা আমি বলবো এটা ওনাদের উদারতা এবং এটা অবশ্যই ওনাদের মহান কাজ, যেটা হলো যে ওনারা নিজেরা করছেন, পাশাপাশি মানুষদেরকেও শেখাচ্ছেন। এবং এই ভার্মি কম্পোস্টটা আমি, যারা আমার চ্যানেল ফলো করেন তারা জানেন, আমি আমার চ্যানেলে প্রাকৃতিক সার ব্যাপারে আমি প্রচুর কথা বলে থাকি এবং রাসায়নিক সার ব্যবহার না করার ব্যাপারে, এবং এই নিয়ে কিন্তু আমার বেশ কিছু ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, সেদিকে আমি না যাচ্ছি। তো এই ভার্মি কম্পোস্টটা যদি আমি একটু বলে রাখি, ভার্মি কম্পোস্টটা হলো এমন গাছের জন্য, এটা কিন্তু রেডি টু ইট। যেটা হলো যে ধরুন কম্পোস্ট সারটা সেটা কিন্তু আমরা বাগানে সেটাও ভালো, তবে ভার্মি কম্পোস্টটা তার চেয়ে ভালো, কারণ ভার্মি কম্পোস্টটা রেডি টু ইট এবং এটাতে ফাঙ্গাল ইনফেকশন হয় না। তো আপনারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন, সেটা হলো গাছের জন্য বেশ ভালো। এবং পাশাপাশি এটা কিন্তু দুঃখিত, আপনারা যদি না জেনে থাকেন সেখানে আমি বলি, ভার্মি কম্পোস্টটা কিন্তু কেঁচোর মাধ্যমে তৈরি করা হয়। মানে কেঁচোর জন্য কিছু খাবার, মানে প্রাকৃতিক যেসব উচ্ছিষ্ট, যেমন ধরুন সবজির উচ্ছিষ্ট, সেগুলো দিয়ে কিন্তু সেখানে কেঁচো ছেড়ে দেওয়া হয়। কেঁচোটা সেগুলো খেয়ে নেয়, খেয়ে তারপর যেই ওরা যে বিষ্ঠাটা ছাড়ে সেটাই কিন্তু ভার্মি কম্পোস্ট হয়ে যায়। তো এটা রাজশাহী অঞ্চলে অনেকেই করছেন, তো এটা আপনারাও চাইলে করতে পারেন এবং এর মাধ্যমে আপনারা কিন্তু স্বাবলম্বী হতে পারেন। ভিউয়ার্স, তারপরের নিউজে যদি আসি, এই নিউজটা একটু পুরনো, কিন্তু তারপরও মনে হলো আপনাদের সামনে তুলে ধরা দরকার, কারণ এটা মূলত এখন বেশ চর্চিত একটি সংবাদ। সেটা হলো বেগুন চাষে প্রথম আলোতে ছাপা হয়েছিল 17 মার্চ, বেগুন চাষে ভাগ্য বদল, এখন নাম তার বেগুন বিপ্লব। মানে বিপ্লব নামে একজন আছেন যিনি হলো বেগুন চাষ করেন, আর তার নাম হয়ে গিয়েছে বেগুন বিপ্লব। এবং উনি যেই বেগুনটা চাষ করেন সেটা সাধারণ বেগুন নয়, মানে আমরা প্রচলিত যে বেগুনটা সেটা নয়, এটার নাম রাখাইন বেগুন। আবার পাশাপাশি এটাকে বাড়ি 12 বলা হয়। তো এই বেগুনটা উনি মূলত চাষ করেছেন, এটা হলো উনি বরগুনা জেলায়। তো বরগুনা জেলায় উনি পেয়েছেন হলো রাখাইনদের কাছ থেকে, রাখাইন পল্লী থেকে। তো সেটা প্রথমে 80-র দশকে নিয়ে এসেছিলেন, অসিত মং রাখাইন 80-র দশকে নিয়ে এসেছিলেন বাংলাদেশে, সেটা এনেছিলেন উনি মিয়ানমার থেকে। তো আনার পরে উনি এটা যখন চাষ করেন খুব ভালো ফলন হয়েছিল, এবং যার কারণে তখন তার যেই অঞ্চলটা সেখানে কিন্তু এটা প্রসার ঘটেছিল। পরবর্তীতে সেই বিপ্লব, যিনি হলো একটা সচ্ছল ফ্যামিলিতে ছিলেন, কিন্তু আহ দুর্দশার কারণে উনি হঠাৎ করে দারিদ্রতার মধ্যে পড়ে যান এবং যার কারণে পড়াশোনা করতে পারেননি। পরবর্তীতে এই বেগুনটা চাষ করে কিন্তু উনি স্বাবলম্বী। উনি এখন বর্তমানে 2 একর জমিতে এই বেগুনটা চাষ করে থাকেন এবং প্রত্যেক বছর 4 থেকে 5 লাখ টাকা উনি ইনকাম করে থাকেন এই বেগুনটা। এবং এই বেগুনটার যে বৈশিষ্ট্য সেটা হলো এটা স্বাদেও কিন্তু বেশ ভালো, এবং দেখতে আপনারা প্রথমে হয়তো মনে করেছেন যে লাউ, আসলে কিন্তু এটা লাউ নয়। এত বড় সাইজ হয় যে লাউয়ের মতো মনে হচ্ছে, প্রায় 1.5 কেজি মতো ওজন হয়ে থাকে, এবং এটা কিন্তু সবুজ কালার হয়ে থাকে এবং স্বাদেও বেশ ভালো, আর বেশ উচ্চ ফলনশীল এবং রোগ প্রতিরোধী। তো যার কারণে এটা চাষ করে উনি স্বাবলম্বী হয়েছেন। তো আপনারা যারা চাষ করতেছেন তারাও কিন্তু চাষ করতে পারেন। এটা যদিও রাখাইন বেগুন বলা হয়, কিন্তু বর্তমানে বাড়ি 12 হিসাবেও কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে। বাড়ি 12 বলতে বাংলাদেশ কৃষি অধিদপ্তর থেকে ওনারা যেটা করেছেন, কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে ওনারা এটাকে, এই বীজটাকে পরিশোধন করে বর্তমানে বাজারে ছেড়েছেন বাড়ি 12। আপনারা যদি চাষ করতে চান সেক্ষেত্রে আপনাদের নিকটস্থ যে যারা বীজ বিক্রেতা আছেন তাদের কাছে যোগাযোগ করতে পারেন এবং সেটা চাষ করতে পারেন। চলে আসলাম পরের নিউজে। এই নিউজটি ছাপা হয়েছিল 1 এপ্রিল এবং এটাও ছাপা হয়েছিল জাগো নিউজে। আর এটা হলো মিরসরাই সীতাকুণ্ড, বাজারে দাম নেই, খেতে নষ্ট হচ্ছে টমেটো। সংবাদটা আমি যদি সংক্ষেপে বলি তার আগে একটু বলে নিই, আমরা এখন গত বেশ কয়েক মাস ধরে খুব চর্চা হচ্ছে যে সবজির দাম কম, সবজির দাম কম। আসলে সবজির দাম কম হওয়া মানে যারা আমরা কিনে খাচ্ছি তাদের জন্য ভালো, কিন্তু যারা উৎপাদন করছেন তাদের জন্য কি ভালো? সেটা কিন্তু আমরা এই নিউজটা দেখতে পাচ্ছি যে কৃষকরা যারা বেশি লাভের আশায় বা লাভের আশায় এই টমেটো চাষ করেছিলেন তারা বর্তমানে কোনো দামই পাচ্ছেন না, এবং বিশেষ করে মিরসরাই সীতাকুণ্ডে ওনারা পাইকারি 3 থেকে 5 টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন। যার কারণে অনেকেই সেই বেগুনটা ক্ষেত থেকে তুলে আনছেন না, কারণ তুলে আনতে গেলে সেটা তোলা বাবদ, পাশাপাশি বাজারে নেওয়া বাবদ যে খরচটা হবে তাতে কিন্তু তাদের ওনাদের যে উৎপাদন খরচ সেটা উঠছে না, যার কারণে ওনারা খেতে ফেলে নষ্ট করছেন। তো এটা কিন্তু দুই দিকেই লস, যারা উৎপাদন করছেন তাদের জন্য অনেক লস, এবং পাশাপাশি আমরা যারা ভোক্তা, আমরা দেশবাসী, আমাদের জন্য খুব লস। কারণ হলো এই যে খেতে নষ্ট হয়ে যাচ্ছে, দেশে কিন্তু একটা সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। পরবর্তীতে কিন্তু কৃষক এতে উৎপাদনে, টমেটো উৎপাদনে আগ্রহ হারাবেন, পাশাপাশি আমরাও পরবর্তীতে যখন আমাদের প্রয়োজন হবে বাজারে টমেটোর চাহিদাটা থাকবে, কিন্তু আসলে যোগান থাকবে না। এবং এই টমেটোগুলো নষ্ট হতো না যদি সেই সব অঞ্চলে হিমাগার বা কোল্ড স্টোরেজের ব্যবস্থা থাকতো। তো আমি সরকারের কাছে আমার আবেদন থাকবে, আমার না, এটা আসলে আমি মনে করি যে অনেকেরই আবেদন, যে প্রত্যেকটা অঞ্চলেই সরকারিভাবে কোল্ড স্টোরেজ স্থাপন করা হোক, যাতে সহজে কৃষকরা সেখানে তাদের উৎপাদিত ফসল রাখতে পারেন এবং সংরক্ষণ করতে পারেন, পরবর্তীতে যাতে সেই সংরক্ষিত ফসলটা আমরা যারা ভোক্তা আছি আমরাও যাতে ভোগ করতে পারি।
তো চলে যাচ্ছি পরের নিউজে। নিউজটি বেশ ভালো একটি নিউজ। এই নিউজটি ছাপা হয়েছে 4 এপ্রিল প্রথম আলোতে, এবং এখানের যে হেডিংটা সেটা হলো নওগাঁর কৃষি উদ্যোক্তা সোহেল রানার স্মার্ট ড্রয়ারে পচবে না কোনো কৃষি পণ্য। সোহেল রানা নামে একজন কৃষি উদ্যোক্তা, যিনি পড়াশোনা করেছেন পরিসংখ্যানে, কিন্তু পরবর্তীতে উনি হয়ে গেছেন কৃষি উদ্যোক্তা, এবং উদ্যোক্তা হয়ে যেটা করেছেন যে ড্রায়ার হাউস, স্মার্ট ড্রায়ার হাউস নামে একটি উদ্যোগ নিয়েছেন, যেখানে হলো একটি হাউসের মধ্যে উনি ড্রায়ার স্থাপন করেছেন, যার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে কৃষি পণ্যগুলোকে উনি শুকিয়ে বাজারজাত করছেন। প্রথম অবস্থায় উনি কাঁচা এবং পাকা আম দিয়ে শুরু করেছেন, কিন্তু বর্তমানে উনি অনেক ধরনের ফসলই এখানে ড্রাই করছেন, যেটা হলো কলা থেকে শুরু করে, সজনে পাতা থেকে শুরু করে, পেয়ারা পাতা থেকে শুরু করে, পাকা আম, কাঁচা আম, কলা, অন্যান্য যে ফসল আছে সবগুলোই কিন্তু উনি, নিম পাতা, এগুলো কিন্তু উনি ড্রাই করছেন, ড্রাই করে বাজারজাত করছেন। তো এটা খুবই স্মার্ট একটি এবং খুব অল্প টাকায় 5 থেকে 6 লাখ টাকা, উনি যেটা বলছেন 5 থেকে 6 লাখ টাকা আপনি উদ্যোগটা নিতে পারেন। এবং এতে যেটা হয় যে আমাদের সাধারণত প্রচুর পরিমাণে খাবার ফসল কিন্তু নষ্ট হয়ে যায় শুধুমাত্র সংগ্রহ করা, পরবর্তীতে বাজারজাত করা এই মধ্যবর্তী সময়টাতে। তো এই ড্রাই করার ব্যবস্থাটার কারণে, ড্রায়ারের মাধ্যমে এটা কিন্তু শুকিয়ে উনি বাজারজাত করছেন, এবং এতে যেমন দামও বেশি পাচ্ছেন, পাশাপাশি ফসলগুলোও কিন্তু বেশি সংরক্ষণ করা যাচ্ছে এবং নষ্ট কম হচ্ছে। যদিও এই ফসলগুলো রোদে শুকানো যায়, কিন্তু রোদে শুকানো গেলে যেটা হয় যে ফসলের রংটা নষ্ট হচ্ছে, ফাঙ্গাস ধরছে, বা আহ, একটু হয়ে যাচ্ছে, ডিসকালার হয়ে যাচ্ছে। তো যার কারণে স্মার্ট ড্রায়ারে করলে সেটার কিন্তু গুণগত মানটা ভালো থাকছে। পরবর্তীতে উনি সেগুলোকে গ্রাইন্ড করে উনি বাজারজাত করছেন, এবং এতে কিন্তু বেশ ভালো দাম পাচ্ছেন, এবং আপনারাও চাইলে কিন্তু এই উদ্যোগটা নিতে পারেন। এবার যে নিউজটি আমার কাছে আছে সেটা হলো বিডি নিউজ 24 ছাপা হয়েছিল, এবং এটি ছাপা হয়েছিল 4 এপ্রিল, দুঃখিত 8 এপ্রিল, 8 এপ্রিলে ছাপা হয়েছিল। তো সংবাদটা এই ধরনের: রাতের আধারে কেটে ফেলা হলো 3000 ড্রাগন এবং 700 পেয়ারা গাছ। এটা যেটা বলা হচ্ছে যে ঝিনাইদহের মহেশপুর উপজেলার 2 কৃষকের 3000 ড্রাগন এবং 700 পেয়ারা গাছ কেটে নষ্ট করে ফেলেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্ত সবসময় আমরা শুনে আসি যে দুর্বৃত্তরা কিছু একটা করেছে, কিন্তু সেই দুর্বৃত্ত কারা সেটা কখনোই আমাদের সামনে আসে না, বা আমরা জানতে পারি না। তো এই 2 ক্ষতিগ্রস্ত কৃষক হলেন রকি আহমেদ এবং রিঙ্কু মিয়া। রকি আহমেদ উনি ওনার 2 বিঘা জমিতে 3000 ড্রাগন ফলের চারা রোপণ করেছিলেন। তো সেই কিছু ফল বিক্রি করেছেন, কিন্তু বাকি যে ফল গাছগুলা সেগুলা কিন্তু মাঠে ছিল, এবং ফলদায়ক গাছ ছিল, সেগুলো কেটে দিয়েছে দুর্বৃত্তরা, যাতে বলতে হয় যে দীর্ঘদিনের যে ওনার যে প্রচেষ্টাটা সেটা কিন্তু একদম নষ্ট হয়ে গেল। এবং আমার মনে হয় উনি অনেক বড় একটা লস, এখানে যদিও নিউজটা খুব ছোট করে এসেছে, কিন্তু আমার মনে হয় না যে এটা নিউজটা খুব ছোট। এবং একই রাতে একই গ্রামের কৃষক রিঙ্কু মিয়া, উনারও 2.5 বিঘা জমিতে লাগানো 700 পেয়ারা গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। তো দেখুন, পেয়ারা গাছ কিন্তু অনেক সময় লাগে, একটি পেয়ারা গাছ রোপণ করার পরে 1 থেকে 1.5 বছর লাগে ফলন আসতে। তো এই ধরনের ফল যখন আপনি রোপণ করেন, এটা কিন্তু আপনার দীর্ঘমেয়াদী একটা ইনভেস্টমেন্ট, এবং সেখান থেকে আমরা কিন্তু ফলন পাওয়া শুরু করি। সেটার কিন্তু উৎপাদন খরচ শেষ করে লাভ আসতেও কিন্তু বেশ সময় লাগে। তো সেখানে 700 পেয়ারা গাছ কেটে দেওয়া মানে কিন্তু একটা মানুষকে পথে বসিয়ে দেয়। এবং এই নিউজটা কিন্তু প্রথম নয়, আমরা প্রায় সময় দেখতে পাই গোয়ালে আগুন দিয়ে মেরে ফেলা হয়েছে গরু, বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে গরু, পুকুরে বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে মাছ। কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম যে একজন ভিক্ষুক, যে হলো 11টি মুরগি ছিল, তার মুরগিগুলো পর্যন্ত মেরে ফেলা হয়েছে। তো ব্যাপারটা হলো এমন যে আপনি ভালো থাকবেন সেটা আমার পছন্দ না, তাই আপনার সম্পদ আমি নষ্ট করে দেবো, অথবা আপনার সাথে আমার শত্রুতা আছে তাই আপনার সম্পদ আমি নষ্ট করে দেবো। তো এটা কিন্তু আসলে যে শুধুমাত্র ওই ব্যক্তিটাকে ক্ষতিগ্রস্ত করছেন তা না, এটা সারা দেশের জন্য ক্ষতি, প্রত্যেকটা মানুষের জন্য ক্ষতি। কারণ আপনার এই কাজটার কারণে আরেকজন মানুষ সে হয়তো কৃষি উদ্যোগ নিতে ভয় পাচ্ছেন। আমি অনেক মানুষকে দেখেছি যারা মাছ খামার করতে চান না, আমার শত্রু আছে, আমার হয়তো বিষ দিয়ে মেরে ফেলবে, আমার মুরগির খামার করবো না, আমাকে হয়তো ক্ষতিগ্রস্ত করবে। তো এটা আসলে খুবই দুঃখজনক ঘটনা। এবং আমি এখানে অবশ্য যে সেখানকার ওসি যেটা বলেছেন, বিষয়টা আমি শুনেছি, খোঁজ খবর নিচ্ছি, ঘটনার সাথে যে বা যারা জড়িত থাকুক না কেন অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করবে। আমার কথা হলো, অভিযোগ পেতে হবে কেন? আপনারা এই ধরনের ঘটনাকে খুব জোর দিয়ে আপনারা এটাকে জোর দিবেন এই ঘটনার উপরে, এবং যারা দোষী তাদেরকে আইনের আওতায় আনবেন। যদি না করা হয় তাহলে কিন্তু এই যে দোষী যারা, তারা কিন্তু কোনো পানিশমেন্ট যদি না পায়, এটা ঘটতেই থাকবে। আর যদি পানিশমেন্ট দেওয়া যায়, সেক্ষেত্রে আশা করা যায় যে এই ঘটনাগুলো যারা ঘটাবে তারা পরবর্তীতে ঘটাবে না, অথবা তাদের মনের মধ্যে ভয় থাকবে। এবার আসি পরবর্তী সংবাদে। পরবর্তী সংবাদ এটাও ছাপা হয়েছিল বিএসএস নিউজে 5 এপ্রিল, এবং এই সংবাদটার হেডিংটা হলো বাকব্রিতে উন্নত জাতের টমেটো উদ্ভাবন। তো ভিউয়ার্স, আমাদের একটি ইউনিভার্সিটি যারা হলো সবসময় মানে আন্ডার রেটেড থাকে, সেটা হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। তা আমরা সবসময় শুনি বুয়েট, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য।
ওটার কথা, কিন্তু এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কথা কিন্তু সেই তুলনায় কম চর্চা হয়ে থাকে। তো কিন্তু ওনারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং নিয়মিত বিরতিতে আমাদের কিন্তু বেশ ভালো ভালো বিভিন্ন ধরনের বীজ উপহার দিচ্ছেন। তেমনই একটি হলো যে উন্নত জাতের একটি টমেটো ওনারা উদ্ভাবন করেছেন এবং এটার নাম ওনারা দিয়েছেন বাউ বিফস্টেক। বাউ বিফস্টেক এই কারণে যে এই টমেটোটা কাটলে এর ভিতরটা গরুর মাংসের মতো মনে হয়, সেই কারণে ওনারা বিফস্টেক নাম দিয়েছেন। এবং এই টমেটোর যে জাতটা এটা বেশ বড় হয়ে থাকে এবং আপনার 3 থেকে 4টিতে 1 কেজি হয়ে থাকে, তো যেটা মানে বলা যায় যে অনেক বড় সাইজ এবং সাধারণ টমেটোর তুলনায় দ্বিগুণ। তো যার কারণে এই টমেটোটা যারা হয়তো ফাস্টফুড প্রস্তুত করেন তাদের জন্য এটা বেশ ভালো একটা টমেটো, কারণ একটি স্লাইস দিয়ে আপনি হয়তো একটা বার্গার তৈরি করে ফেলতে পারবেন। তো এই গবেষণাটা এটা হলো প্রধান গবেষক ছিলেন অধ্যাপক আতিকুর রহমান, উনার নেতৃত্বে এই কাজটা হয়েছে এবং এর সাথে ওনারা কয়েকজন জড়িত ছিলেন। তো এটা সুস্বাদু এবং মিষ্টি এই টমেটোটা। তো আপনারা যদি এই আমরা আশা করবো ওনারা বেশ 2019 সাল থেকে এই গবেষণার সাথে যুক্ত ছিলেন। রিসেন্টলি ওনারা এই গবেষণা শেষ করেছেন। তো আমরা আশা করবো খুব দ্রুত আমরা এই টমেটোটা বীজ বাজারে পাবো এবং আমরা চাষ করতে পারবো। ভিউয়ার্স, সংবাদ আজকের মতো সংবাদ আমি শেষ করবো, তবে তার আগে আমি এমন একজন ব্যক্তি সম্পর্কে একটু কথা বলতে চাই যার একটি সাক্ষাৎকার ছাপা হয়েছে কয়েকদিন আগে। সেটা হলো 8ই এপ্রিল ছাপা হয়েছে এবং প্রথম আলোতে, প্রথম আলোর যেই বিজ্ঞান বিচিত্রা সেই অংশটাতে। তো এই সাক্ষাৎকারের যে হেডিংটা সেটা হলো ধান বিজ্ঞানীদের গবেষণার কাজে বরাদ্দ বাড়ানো দরকার, নূর মোহাম্মদ কৃষি বিজ্ঞানী, দুঃখিত কৃষক বিজ্ঞানী। তো আপনারা এই ওয়ার্ডটা একটু দেখুন, চিন্তা করেন যে কৃষক বিজ্ঞানী, উনি কিন্তু কৃষি বিজ্ঞানী নন বা নন, মানে যিনি হলেন কৃষক, কৃষক থেকে বিজ্ঞানী, বর্তমানে বিজ্ঞানী যার হলো প্রাতিষ্ঠানিক শিক্ষা বলতে এসএসসি, বিজ্ঞানী বর্তমানে বিজ্ঞানী যার হলো প্রাতিষ্ঠানিক শিক্ষা বলতে এসএসসি পর্যন্ত, দারিদ্রতার কারণে উনি খুব বেশি শিক্ষা লাভ করতে পারেননি, কিন্তু ধানের প্রতি, কৃষির প্রতি তার এতই ভালোবাসা ছিল উনি স্বশিক্ষিত, বলা হচ্ছে স্বশিক্ষিত উনি কৃষক, যিনি নতুন 20টি ধানের জাত উদ্ভাবন করেছেন, পাশাপাশি 200 কৌলিক সারি উদ্ভাবনের কৃতিত্ব আছে ওনার। এবং উনি কৃষি পদক, জাতীয় কৃষি পদকও কিন্তু পেয়েছেন, স্বর্ণপদক পেয়েছেন 2005 সালে, এবং সেটা পেয়েছিলেন কৃষিতে উচ্চ ফলন ক্যাটাগরিতে, কারণ উনি সে সময় প্রচুর ওনার যেই জমি সেখানে সাধারণ যে জমি, সাধারণ যেই ধান সেটার তুলনায় তার চেয়ে অনেক বেশি উৎপাদন করে উনি তাক লাগিয়ে দিয়েছিলেন। তো যার কারণে উনি সে সময় স্বর্ণপদক পেয়েছিলেন। এই বিজ্ঞানী মালয়েশিয়াতে একটি সেমিনারে, কৃষি সেমিনারে অ্যাটেন্ড করে এসেছেন। তো উনি সংক্ষেপে অনেক বড়সড় একটি সাক্ষাৎকার দিয়েছেন। তো আমরা সেই দিকে না যাচ্ছি কারণ অনেক সময় লাগবে। তো উনি যে ধানগুলা উদ্ভাবন করেছেন তার মধ্যে কিন্তু কয়েকটি ধান কিন্তু বর্তমানে কৃষকরা চাষ করছেন, এবং উনার যে অঞ্চলটা, উনি বরেন্দ্র অঞ্চলের মানুষ এবং বরেন্দ্র অঞ্চলে কিন্তু উনার প্রচুর নাম ডাক। তো উনার যে উদ্ভাবিত যে ধানগুলো সেগুলো কিন্তু এখানকার মানুষজন উৎপাদন করছেন, যেমন অন্যতম একটি হলো নূর 1, নূর 2, যেগুলো হলো যে অল্প সময়ে ধানগুলা পেকে যায় এবং কৃষকরা সেটা সংগ্রহ করতে পারেন। তো যার কারণে অল্প সময় যেহেতু সংগ্রহ করা যায়, যার কারণে এটাতে কিন্তু খরচও কম হয়। পাশাপাশি যেমন একটি নূর 1 সেটা হলো খাদ্য জাতের ধান, যা হলো খুব অল্প সময়ে অন্যান্য ধানের তুলনায় 15 থেকে 20 দিন আগে কিন্তু সংগ্রহ করা যায়। তো উনি যেটা বলেছেন, উনি বলেছেন যে ধান বিজ্ঞানীদের গবেষণার কাজে বরাদ্দ বাড়ানো হোক, এবং খুবই দুঃখের কথা উনি যে ধানগুলো আবিষ্কার করেছেন সেগুলো কিন্তু উনি পেটে নিতে পারেননি, কারণ এগুলো পরীক্ষা করার জন্য প্রায় 3,20,000 টাকার মতো লাগে, যেটা হলো উনার পক্ষে, উনি খুব সচ্ছল, মানে অনেক টাকা পয়সা আছে এমন নয়, তো যার কারণে উনি নিজে করতে পারেন। তো আমার দুঃখটা এটা যে এই ধরনের একজন মানুষ, স্বশিক্ষিত একজন মানুষ, যিনি যার এত আবিষ্কার আছে, তাকে আমাদের সরকারের পক্ষ থেকে এই একটা সহযোগিতা করা যায়নি যে উনি উনার ধানের যে, মানে এটার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে উনি প্যাটেন্টটা পাবেন এবং এই ধানটা কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়বে। এটা খুবই দুঃখজনক, এবং আমি আশা করব উনাদের মতো যেই বিজ্ঞানীরা আছেন, ধান বিজ্ঞানী, কৃষক বিজ্ঞানী আছেন, তাদের প্রতি সরকার সুদৃষ্টি দিবে এবং তাদের প্রতি বরাদ্দ বাড়াবে, পাশাপাশি আমাদের কৃষিতেও আরো বেশি বরাদ্দ বাড়াবে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই আমার প্রথম পাক্ষিক কৃষি সংবাদ। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।